এডভিন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ এই অধ্যায়ের পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা এই টপিক থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন জেনে নেব। এবার এই যে পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ, এটা থেকে কিন্তু প্রচুর নাম্বারের কোয়েশ্চেন আসে এবং এই টপিক গুলো থেকেও আসে। তো এটা শেখা খুবই ইম্পর্টেন্ট, আর এই প্রশ্ন তো বারবার রিপিট করে এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। সেটা কি, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? তোমরা জানো যে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়, তাহলে এটা থেকে আরেকটা প্রশ্নও কিন্তু আসতে পারে যে কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয় কেন। তো যেভাবে ঘুরিয়ে আসুক, তাহলে তার অ্যান্সার হবে কি সেটাই শেখাবো আজকে। তো হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে। এইবার দুষ্ট বলে কেন? হাইড্রোজেনের অবস্থান পর্যায় সারণীতে কোথায় কোথায় দেখা যায়? একের এ তে, পুরনো পর্যায় সারণীর একের এ বা নতুন পর্যায় সারণীর একে, এখানেও একে বসানো যায়। অথবা কোথায় বসানো যায় ভালো করে দেখো, 7 বি বা 17 নম্বর শ্রেণীতেও একে বসানো যায়। তো এটা পুরনো পর্যায় সারণীর 7 বিটা, এবং নতুন পর্যায় সারণীর ক্ষেত্রে কত নম্বর? 17 নম্বরে। এইবার কোনো কিছুর অবস্থান সেখানে কেন হচ্ছে কোনো শ্রেণীতে, শ্রেণীতে যাদের অবস্থান রয়েছে তাদের কি হয়? ধর্মগুলো সেম হয় বলেই একই শ্রেণীতে তারা স্থান পায়। এবার ক্লাস 6 এর যেহেতু সিলেবাস ধরো এক আছে, তাহলে 6 এ সেম সিলেবাস পড়ানো হয় বলেই তো স্টুডেন্ট গুলোকে ক্লাস 6 এর আলাদা, ক্লাস 7 এর আলাদা, এইভাবে শ্রেণী বিভাগ করে বসানো হয়, তাই তো? ঠিক সেইভাবে এই মৌলগুলোকে নিজেদের রাসায়নিক বা কি ভৌত ধর্ম, এই ধর্মগুলোকে বেস করে কি করা হয়? আলাদা করা হয়। এইবার সেটাকে আগে পারমাণবিক গুরুত্ব দিয়ে বিচার করা হতো, পরে দেখা গেছে পারমাণবিক ক্রমাঙ্কর ভিত্তিতে তাদেরকে সাজানো হয়েছে পরপর করে। এইবার এই যে নির্দিষ্ট ক্রমানুসারে সাজানো রয়েছে, এই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এদের যে সাজানো হচ্ছে, এটা কি হিসেবে? তাদের ধর্ম অনুযায়ী। এইবার প্রথমে এবার বলছি কেন যে হাইড্রোজেনকে দুটো জায়গায় পর্যায় সারণীর স্থান দেওয়া যায়। প্রথমে যেমন 1 নম্বর শ্রেণীতে এবং 17 নম্বর শ্রেণীতে তাদের যে ধর্মসমূহের মিল আছে তার কারণে। তাহলে দেখে নেওয়া যাক যে প্রথম অর্থাৎ 1 নম্বর শ্রেণীতে হাইড্রোজেনকে বসাবো কেন, ওই 1 নম্বর শ্রেণীর ধাতুগুলোর সাথে হাইড্রোজেনের কি কি মিল আছে। এবার 1 নম্বর শ্রেণীর ধাতুগুলো ক্ষার ধাতু, তোমরা সেটা ভালো করেই জানো। যেমন কি আছে, 1 নম্বরে লিথিয়াম আছে। তো এইবার প্রথম যে মানে 1 এ গ্রুপ, পুরনো পর্যায় সারণী অনুযায়ী যে 1 এ গ্রুপ বা 1 নম্বর গ্রুপ, এই ক্ষেত্রে কি দেখা যায় যে এদের সবার যোজ্যতা 1। হাইড্রোজেনের যোজ্যতা কত? 1। কারণ তোমরা জানো যে হাইড্রোজেন কি একটা কি দিয়ে তৈরি? একটা প্রোটন দিয়ে তৈরি, এবং এর মধ্যে আছে একটা ইলেকট্রন। তো A1H1 হিসেবে একে লেখা হয়, কারণ এর মধ্যে যেটা সাধারণ হাইড্রোজেন, তার কি হয়, এই সাধারণ হাইড্রোজেন যেটা, সেটার কিন্তু কোনো নিউট্রন থাকে না, তাই 1H1 হিসেবে লেখা হয়। তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক কত? 1। যোজ্যতা কোন জিনিসটা? যোজ্যতা কি, এ কতগুলো ইলেকট্রন দিতে পারে বা নিতে পারে, সেটাই তো, সেই সংখ্যাটাই তো একজনের যোজ্যতা। তো ঠিক 1 নম্বর শ্রেণীতে যেমন লিথিয়ামের যোজ্যতা কত হয়? লিথিয়ামের যোজ্যতা হয় কত? লিথিয়াম যেহেতু 3 to 1, অর্থাৎ যোজ্যতা 1। সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন থাকেও একটা নিতে পারে বা একটা দিতে পারে। তো এই জন্য তো একটা নিতে পারে, দিতে পারে, কিন্তু ক্ষার ধাতুরা বেশিরভাগ কি করে? দিয়েই দেয়, ইলেকট্রনটা ছেড়ে দেয়। তো এইরকমই হাইড্রোজেনের যোজ্যতা 1, এই 1 নম্বর শ্রেণীর মৌলগুলোর মতো। দেন কি, তড়িৎ ধনাত্মক। তড়িৎ ধনাত্মক অর্থাৎ কি, যাদের মধ্যে কি ইলেকট্রনটা কি করে? ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি থাকে, অর্থাৎ পজিটিভ হয়ে যাওয়ার চেষ্টা করে। ওরা ইলেকট্রনের আসক্তি কম, অর্থাৎ ইলেকট্রন আরেকটা নিয়ে যে কি সুস্থির হবে সেটা না করে ওরা কি করে? ইলেকট্রনটা ছেড়ে দিয়ে ওরা তার আগের মৌলের মতো, যেটা সুস্থির মৌল আছে সে তার মতো হওয়ার চেষ্টা করে। তো সেম ভাবে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা যায় হাইড্রোজেনও কি তড়িৎ ধনাত্মক, অর্থাৎ একটা ইলেকট্রন ছেড়ে কি H+ হয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে হাইড্রোজেনের মধ্যে। এইবার অধাতুর সঙ্গে যৌগ উৎপন্ন করে। ক্ষার ধাতুগুলো অধাতুর সাথে মিশে কি তৈরি করে? যুক্ত হয়ে বিভিন্ন যৌগ তৈরি করছে। সেম ভাবে হাইড্রোজেনও কিন্তু অধাতুগুলোর সাথে যৌগ তৈরি করছে। এইবার দ্রবণে, এই যে অধাতুর সাথে যে যৌগ তৈরি হচ্ছে, সেটাকে যখন দ্রবণে গোলানো হচ্ছে, দ্রবণ তৈরি করা হচ্ছে, এই ক্ষার ধাতুগুলো কি করে? ক্ষার ধাতুগুলো যে অধাতুর সঙ্গে যৌগ তৈরি করছে, সেগুলো দ্রবণে আসার পর H+ আয়ন কি করে? H+ আয়নে H+ আয়ন ছেড়ে দেয়। কে?
হাইড্রোজেন। ঠিক যেভাবে ধাতুগুলো নিজেদের কি করে, ক্যাটায়নটাকে ছেড়ে দেয়, ঠিক সেইভাবে হাইড্রোজেন ও H+ আয়ন তৈরি করে দ্রবণে। তাহলে এই তিনটে ধর্ম কিন্তু কার সাথে মিলে যাচ্ছে, একের গ্রুপের সাথে মিলে যাচ্ছে। এরপর বিজারক, এই যে ধাতুগুলো এরা কিন্তু বিজারক হিসেবে কাজ করে। এবার দেখো জারণ বিজারণে তোমরা কোনটা জারক হবে কোনটা বিজারক হবে, এটাতে ভীষণই ভুল করে ছেলেমেয়েরা। কারণ হচ্ছে গিয়ে ভালো করে দেখো যে কারা বিজারক কারা জারক। যারা হচ্ছে জারণ হচ্ছে যাদের, তাদের কি বলবো যে তারা জারক? একদমই না। কি যারা কি করবে, তোমাকে ভালো বা খারাপ মানুষ, তুমি নিজের সাথে কি আচরণ করছো সেটা দিয়ে কি বিচার করা হয়? হয় কি তুমি অন্যের সাথে কি ভালো করছো তাহলে তুমি ভালো, অন্যের সাথে খারাপ করছো খারাপ। কে কি তার কাজের ভিত্তিতে কি তৈরি করা হয় তাকে জাজ করা হয়। যেমন জারক বা বিজারককে কি দেওয়া হবে, কিভাবে বিচার করা হবে, যে বিজারণ ঘটাতে পারে, মানে অন্যের বিজারণ ঘটাচ্ছে তাকে বলবো বিজারক, এবং যে অন্যকে জারণ ঘটাচ্ছে তাকে বলবো জারক। অর্থাৎ এটা কিন্তু ঘটনাটা কেমন, যে নিজে বিজারিত হয় সে অন্যকে জারণ করে, অর্থাৎ কি যে বিজারণ ঘটাচ্ছে সে বিজারক। অর্থাৎ ও কি হয়, হাইড্রোজেনের ক্ষেত্রে কি দেখা যায়, ও নিজে জারিত হয় কিন্তু অন্যকে বিজারণ ঘটিয়ে দেয়, তাই ওটা বিজারক। ঠিক এই ক্ষার ধাতুগুলো কি করে, ক্ষার ধাতুর মধ্যে এই বিজারণ ক্ষমতা দেখা যায়, অর্থাৎ কি ওরা বিজারক। ঠিক সেইভাবে হাইড্রোজেনও বিজারক। এইবারে এরপর আসছে সুস্থিত অক্সাইড গঠন। সুস্থিত অক্সাইড গঠন অর্থাৎ কি, এই যে ধাতুগুলো রয়েছে এইগুলো কি, এইগুলো কি তৈরি করে, অক্সাইড গঠন করে। এবার এই অক্সাইড খালি গঠন করছে না, এরা সুস্থিত অক্সাইড, মানে ওটা স্টেবিলিটি থাকছে, ওটা বিভক্ত হয়ে যাচ্ছে না বা অন্য কিছু তাড়াতাড়ি রিয়াকশন করে নিচ্ছে না। এই সুস্থিত অক্সাইড গঠন করে কি, হাইড্রোজেনও কি জল তৈরি করে, H2O। এই যে H2O এটা কিন্তু সুস্থিত অক্সাইড। তাহলে এই এতগুলো মিল কার সাথে দেখা গেল, পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপ অর্থাৎ ক্ষার ধাতুর গ্রুপের সাথে হাইড্রোজেনের এই সব মিলগুলো পাওয়া গেল। এইবার দেখবো যে 17 নম্বর শ্রেণীর সাথে কি মিল রয়েছে। এই যে 17 নম্বর শ্রেণী, সেখানে কারা থাকে, সেখানে থাকে হ্যালোজেনরা, হ্যালোজেন মৌলগুলো থাকে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সব কারা, এরা হচ্ছে হ্যালোজেন মৌল। এই হ্যালোজেন মৌলগুলো কিরকম হয়, দ্বিপরমাণুক হয় এদের অণু। এবার অণু পরমাণুর মধ্যে বেসিক ডিফারেন্স তোমরা জানো, যে কতগুলো পরমাণু মিলে একটা অণু তৈরি হবে সেটাকে বেস করে এটা গড়ে ওঠে। এইবার যেমন ধরো নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো N2 লেখো, তার মানে দুটো পরমাণু মিলে একটা নাইট্রোজেন তৈরি হয়, এরকম। ঠিক সেইভাবে হাইড্রোজেন অণু কিভাবে থাকে ভালো করে দেখো, নাইট্রোজেনের সাথে আমি মিল বলছি না, আমি বোঝানোর জন্য নাইট্রোজেনটা বলেছি। যেমন ধরো ক্লোরিন Cl2 হিসেবে থাকে, অর্থাৎ কি দুটো ক্লোরিন যুক্ত হয়ে আছে। ঠিক সেইভাবে হাইড্রোজেন কিভাবে থাকে, H2 হিসেবে থাকে, অর্থাৎ দুটো হাইড্রোজেন থাকে। তো এই দুটো হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেনের অণু তৈরি করছে, তাই এটাকে বলা হয় দ্বিপরমাণুক অণু। এটা কোন গ্রুপের সাথে মিল, 17 নম্বর শ্রেণী বা 7-এর B নাম্বার শ্রেণীর সাথে মিল আছে। এইবার হাইড্রোজেন, এইটা তো ছিল ক্ষার ধাতুর গ্রুপ একটা, কিন্তু এই 17 নম্বর যে শ্রেণী সেটা কোন গ্রুপ, সেটা কিন্তু অধাতুর গ্রুপ, সম্পূর্ণভাবে অধাতুর গ্রুপ। হাইড্রোজেন কিন্তু এই শ্রেণীতে বসলেও হাইড্রোজেন হচ্ছে অধাতু, হাইড্রোজেন কি অধাতু। তাহলে এ কি এই শ্রেণীর মতো হ্যালোজেন মৌলগুলোর মতো হাইড্রোজেনও অধাতু। দেন হ্যালাইড কি করে, ধাতুর যে হ্যালাইড তৈরি করে কি হ্যালোজেন মৌলগুলো। যেমন ধরো NaCl, এটা কি সোডিয়াম ক্লোরাইড, NaCl হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এবার ক্লোরিন কি একটা হ্যালোজেন, এটা কিন্তু সোডিয়াম ধাতুর হ্যালাইড কে সোডিয়াম ক্লোরাইড। সেম ভাবে ভালো করে দেখো, ধাতুর হাইড্রাইড গঠন করে হাইড্রোজেন বিক্রিয়া করে, তাহলে হাইড্রোজেনের সাথে কোনো ধাতু কি করছে, যোগ হতে পারছে, এই হাইড্রোজেন ধাতুর সাথে যুক্ত হয়ে তৈরি করে দেয় কি, তৈরি করে দেয় হাইড্রাইড। তাহলে এই তিনখানা কি পেলাম, 17 নম্বর শ্রেণীর সাথে মিল পেলাম। এইবার পর্যায় সারণীতে কোনো অবস্থান সাপেক্ষে কি হয়, যে তার সাথে যে শ্রেণীতে যারা যারা রয়েছে সবার তার সাথে মিল রয়েছে, তাহলে একের সাথেও মিল আছে, 17 নম্বরের সাথেও মিল আছে। তাই হাইড্রোজেন কোন শ্রেণীতে বসবে এটা নিয়ে কি সৃষ্টি হয়, বিতর্ক। একে একেও বসানো যায় বা 7-এর B বা 17 নম্বর শ্রেণীতেও বসানো যায়, তাই হাইড্রোজেনকে কি বলা হয়, দুষ্ট মৌল বলা হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এই প্রশ্নটা, এবং এই পয়েন্টগুলো যেন কোনোভাবেই মিস না হয়, এত ভালো করেই কিন্তু পড়ে যেতে হবে। তো আশা করি তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা ভালো করেই বুঝতে পেরেছো।
এই চ্যাপ্টারের যদি অন্য কোনো প্রশ্নে তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। পরবর্তী আরো একটি ভিডিও নিয়ে এসে তার সমাধান নিয়ে আসবো। এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.